আমি না কিছু বুঝতে পারছি না রে মা। মানে যা হচ্ছে সেটা ভালো হচ্ছে না মন্দ হচ্ছে, আমার মাথায় কাজ করছে না। আমি এখন শুধু চাইছি ভালো ভালো ঘটনাটা ঘটে যাক, পুরো ব্যাপারটা মিটে যাক, এছাড়া আমার ঠাকুরের কাছে কিছু চাওয়ার নেই। কামা আর তো কিছু বাকি নেই বলো, বিয়ে তো লেগেই গেল বলতে গেলে। কাল তো আশীর্বাদের তত্ত্ব যাবে, সেই নিয়ে তো এখন ওই কাজ নিয়ে আমরা এখন বসবো। আমি তো আজ থেকে ছুটি নিয়ে নিয়েছি। হ্যাঁ জানি তো, সব তো বুঝতে পারছি, কিন্তু আমাকে একটা কথা বল, এই যে তোরা কালকে ও বাড়িতে যাবি, অদ্রিজার সাথে দেখা হবে, কি করে তোরা ওর দিকে তাকাবি? তোদের লজ্জা করবে না? ছি, ছি, ছি। আমরা লজ্জা করে কি করব বলো কাম্মা? আমরা তো কিছু জানি না এসবের। তাছাড়া বিয়ের সম্বন্ধটাও তো আমরা করিনি বলো। আর ছোট মাসি, যদি লজ্জার কথাই বলো তাহলে তো তাতান কালকে অদ্রিজার সম্পর্কে যা যা বললো, তাতে তো অদ্রিজার লজ্জায় মুখ লুকিয়ে রাখা উচিত। না না পিকলু, আমার মনে হয় তুই ব্যাপারটা যতটা সিরিয়াসলি নিচ্ছিস আমরা কিন্তু নিচ্ছি না। কেন বলতো? কারণ একটা কথা আছে না, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। প্রেম এবং যুদ্ধে কোনো কিছুই অন্যায় নয়। আমি তো কাল তাতানকে বললাম, মেয়েটা একটু ইনসিকিউর হয়ে পড়েছিল, ছোট বোনটাকে নিয়ে ওর মধ্যে একটা ভয় ছিল। না ওর ভয় পাওয়াটাও তো অমূলক নয়, কারণ ওর সাথে এরকম একটা ঘটনা ঘটেছে, বেচারির আশীর্বাদের দিন ঘটেছে। দাদা ভাই, বলছি যে এখন এইসব কথা বলে তো কোনো লাভ নেই। কেন শুধু শুধু? আর বৌমনি, তুমি আমাকে কি বলছিলে, কি সাজাতে হবে, কি সাজাতে বসবে বলো? হ্যাঁ বুম্বা, এখন আর এই সমস্ত কথা বলে কি লাভ বলো? ফাইনালি তো বিয়েটা তাতান করবে, ও ভালো থাকলেই তো হলো। আমার ভাগ্যটা ভাব, আমার ছেলেটা কোনোদিনও কোনো প্রেম ভালোবাসা এসবের মধ্যে গেল না। ওই বাইরে গিয়ে একটা মেয়েকে পছন্দ হলো, সমস্ত জিনিসটা একেবারে জটিল হয়ে দাঁড়ালো। মানে সুস্থ স্বাভাবিক সুন্দর পথে কিছু হলো না। এখন যাই হোক, আমি চাইছি ভালোই ভালো ব্যাপারটা কোনো রকম মিটে যাক, ব্যাস, আর কিছু চাই না। জানো তো কাম্মা, মানে বলতেও খারাপ লাগছে, আমার না একটা জিনিস, তাই না, ইনফ্যাক্ট আমি কাজরির সঙ্গে সেটা নিয়ে আলোচনাও করছিলাম। হ্যাঁ কাম্মা, আমারও না কিরকম একটা চাপা টেনশন হচ্ছে ভিতরে। তোদেরও হচ্ছে না? আমারও জানিস তো, কদিন ধরে এই ডান চোখের পাতাটা সমানে কাঁপছে। আমি বলতে পারবো না পিকলু আমার কিরকম লাগছে, খুব টেনশন হচ্ছে। কে কি বলবে কিছুই তো বুঝতে পারছি না। কাম্মা, আমার যে আশঙ্কাটা হচ্ছে, কাম্মা বড় মেয়েটা ঠিক থাকবে তো? ঠিক থাকবে মানে? না কাম্মা, মানে এমন যতই হোক একটা অপমান তো বলো। দুবার মেয়েটার বিয়ে ভেঙে গেল, কিছু অঘটন যদি ঘটিয়ে ফেলে তখন কি হবে? আমার ছেলেটাকে তো পুলিশ ছাড়বে না, বল? হ্যাঁ ছোট মাসি, অদ্রিজা আর যাই করুক কখনো সুসাইড অ্যাটেম্প্ট করবে না। আচ্ছা, তোর ওর উপরে এত অ্যালার্জি কিসের বলতো? আমি তো বুঝতে পারি না বাবা। আরে কোনো অ্যালার্জি নেই। কেন অ্যালার্জি থাকবে কেন? আমার অবজারভেশন পাওয়ারটা একটু বেশি, এই যা। কিন্তু আমার কিন্তু মেয়েটাকে খারাপ লাগেনি জানিস, মানে মিষ্টি ব্যবহার, সুন্দর ব্যবহার। হ্যাঁ কাম্মা, আমারও বেশ ভালোই লাগে মেয়েটাকে। কাম্মা থাক, ওকে নিয়ে আর এই বাড়িতে আলোচনা করে লাভ নেই। দেখো, এমনিতে যে ব্যাপারটা হয়ে রয়েছে সেটা তো অস্বস্তিকর বটেই। তাছাড়া আজ বাদে কাল এই বাড়ির বউ হয়ে আসছে, ওর কানে যদি কিছু যায় ও খারাপ পাবে। মা, না তা কখনো বলি বলো? তবে মেঘলা মেয়েটাও কিন্তু বড্ড গুণী। তবে কাম্মা জানো তো, মানে ওকে ঠিক যা হিসেবে দেখিনি, মানে ঠিক ভাবতে পারছি না ওকে 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 কেমন যেন বোন বোন বলে বেশি মনে হয়। আচ্ছা কাম্মা, তুমি কিন্তু কাল থেকে তাতানের সঙ্গে একবারও ঠিক করে কথা বলছো না। ছেলেটা কাল বাদে পরশু বিয়ে করতে যাবে, ওর সময় যদি এখন এরকম করে হয়, বলো? এরকম করো না প্লিজ। না, পারবো না, অনেক যন্ত্রণা দিয়েছে, এসব আধিক্যতা দেখাতে পারবো না হঠাৎ করে। ছেলেটা তো ওপরেই আছে নিজের ঘরে, কি করছে কে জানে। দেখো, চাপে আছে, একটা চাপ তো আছেই, মানে সেটা তো অস্বীকার করা যায় না। থাক, একটু চাপে থাক না। একটু চাপে থাকলে কদিন একটু সাবধান হবে, বাড়ি থেকে বেরোবে না, থাক চাপে।
আচ্ছা বৌমনি, এবার তুমি ওই দেখো। একটু বসবে, আমাকে আরে, বলবে কি করতে হবে? আচ্ছা বলছি দাঁড়া উফ। আচ্ছা শোন, বলছি কালকে আশীর্বাদের তত্ত্বের জন্য খুব বড় একটা মাছ আসছে বাড়িতে। পাগলা ঘোরা ব্যাপার স্যাপার তো জানিসই। কুটুম বাড়িতে মাছ নিয়ে যেতে হবে বলে কোন বন্ধুর বাড়িতে পুকুর রয়েছে সেইখান থেকে একটা 10 কিলো ওজনের মাছ নিয়ে আসবে। আর সেই মাছটাকে সিঁদুর পরাতে হবে, কাপড় টাপড় দিয়ে সাজাতে হবে, অনেক অনেক কাজ আছে কিন্তু বুঝছিস। মানে আমাকে করতে হবে? হ্যাঁ তোমাকেই করতে হবে, আবার কি আমি পাবো না। যেন মনে হচ্ছে যে এইসব কাজ আমাকে প্রথমবার করতে হবে আমার। মানে আরে, আচ্ছা এতে হাসির কি হলো আমি তো বুঝতে পারছি না। এই কারণেই হাসছি, কারণ তোমার আশীর্বাদের তত্ত্বর কর্মটাও কিন্তু ইনিই করেছিলেন। হ্যাঁ, সব তো ওই করেছে। আমার পিকলু বাবা তো সেই ছোটবেলা থেকে আঁকাঝোঁকার শখ। এই তোর মনে আছে তুই আমার শাড়ি ডিজাইন করে দিয়েছিলিস? ঠিক আছে, তাহলে এই কথা হয়ে রইলো, তুমি এই পুরো দিকটা সামলে দিচ্ছ। কিন্তু একটা বিষয় আমার চিন্তাটা থেকেই গেল। ওই ওনারা কিন্তু সেদিনের পর থেকে আর কোনো ফোন টোন করেননি। কেন? কালই তো অদ্রিজার বাবা ফোন করেছিলেন। সেটা তো দরকারে ফোন করেছিলেন, এই জন্য ফোন করেছিলেন যে মেঘলার সঙ্গে বিয়েতে ওনাদের আপত্তি নেই এটা বলার জন্য। ও দিদি, দিদি দরজাটা খুলছো না কেন তুমি? উফ, দিদি দরজাটা কেন তুমি ভেতর থেকে বন্ধ করেছো? সকাল বইতে নয়, তুমি কেন দরজাটা বন্ধ করেছো? কি মুশকিল। দিদি, মা গো দরজাটা খোলো মা। দিদি কথাটা শুনতে পাচ্ছ আমার? আচ্ছা তুমি আমার কাছে এসো দিদি। কেন দরজাটা খুলছো না বলো তো তুমি? আচ্ছা তুমি কেন কষ্ট পাচ্ছ? তুমি নিজেই তো বললে আমাদের সকলকে তুমি চাও অনুরাগের সাথে মেঘলার বিয়েটা হোক, তাই তো? দিদি তুমি যদি না চাইতে তাহলে এই বিয়েটা আমি কিছুতে মেনে নিতাম, আমি বাধা দিতাম মা হয়ে। জানি না সেটা কতটা কার্যকরী হতো, কিন্তু আমি বাধা দিতাম যতটা আমার সম্ভব ছিল ততটা। কিন্তু তুমি দরজা খুলছো না কেন? ও দিদি, দিদিমা, ও মা, আচ্ছা তুমি আমার কাছে এসো না মা, এসো আমার কাছে, ওঠো। তোমার সামনে কতটা জীবন পড়ে আছে দেখো। দেখো দিদি, আমার তো মনে হয় ঈশ্বর জাগরণ মঙ্গলের জন্য। আমিও চাইতাম না জানো তুমি তোমার এত ভালো পড়াশোনার কেরিয়ার ছেড়ে সবকিছু গুটিয়ে সংসার জীবনে ফিরে যাও। আমি চাইতাম না। শুনছো, আমি তো বলছি তোমার ঈশ্বর যা করেন মঙ্গলের জন্য করেন। এই মেয়েটা তোমার জন্য ভালো হতো না মা, হয়তো এই মেয়েটাতে তুমি সুখী হতে না, হয়তো কেন সুখী হতে না। যে ছেলের মনে এত দোলাচল সেই ছেলে তোমাকে কিছুতেই সুখী করতে পারতো না। যা হয়েছে ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। ও মা, মা গো আমার সোনা মা, আমার কাছে এসো না, আমার কাছে এসো না, এসো না। ও দিদি, তুমি কেন বুঝতে পারছো না? তোমার জীবনটা অনেক বড় পড়ে রয়েছে এখনো, তোমার সামনে অনেক ভালো ভালো ছেলে তুমি পাবে। মহুয়া, রাস্তা থেকে সরে যাচ্ছে, এত চেঁচাচ্ছ কেন? চেঁচাচ্ছে তার কারণ দিদি দরজা খুলছে না। কি? শোনো, এটাকে দেখো না। দিদি, নদী